মনীষ, কপিল আর মহেশ নামের তিনজন ভালো বন্ধু ছিল। মনীষের বিয়ে হওয়ার কথা ছিল। ভাই মনীষ, আমাদের জন্য কিছু ভালো ব্যবস্থা করা না। আরে ভাই, চিন্তা করছিস কেন? সবার জন্য ভালো ব্যবস্থাই করা থাকবে। তোরা চল তো আগে, তারপর দেখবি। চল, ভালোই হলো। আমি আর কপিল দুজনে একসঙ্গে চলে আসব। কপিল নিজের বাড়িতে এসে মাকে এই কথাটা বলে দেয়। ওই রাস্তাটা তো কবরস্থানের কাছে। আমি শুনেছি ওটা নাকি খুব বিপজ্জনক রাস্তা। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি ওখানে একা যাচ্ছি না, আমার সাথে মহেশও যাবে। আর আমরা কারে করে যাব, তাই কিছুই হবে না। কিছুদিন পরে দুজনে তাদের শহর থেকে দূরে অন্য শহরে বিয়ে অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে পড়ল। মহেশ ভাই, আজ তো মনীষের বিয়েতে জমিয়ে নাচ করব, খাবো, মদ খাবো আর অনেক মজা করব। হ্যাঁ, এমনিতেও মনীষ কিন্তু খুব কিপটে, কখনো আমাদের কিছু জল খাবার খাওয়াতো না। ওর বিয়েতে সব হিসেব সমান সমান করা হয়ে যাবে। একদম ঠিক বলেছিস ভাই। এমনিতে জানিস, আমার মা বলছিল এই রাস্তা নাকি খুব বিপজ্জনক। কি সত্যি? আরে না, এখানে আমরা ঘর বসাতে এসেছি নাকি? চুপচাপ এখান থেকে কেটে পড়বো। দুজনে এগিয়ে চলেছিল, তখনই হঠাৎ গাড়িটা থেমে গেল। আরে ভাই, এখন গাড়িটার কি হয়ে গেল? কি জানি, চল নেমে দেখি কি হয়েছে। দুজনে গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে দেখতে লাগে। আমি একটা কাজ করি, আমি গাড়ি চালানোর চেষ্টা করি, তুই ধাক্কা মার। দুজনে গাড়ি চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাড়িটা কিছুতেই চলল না। মনে হচ্ছে না এই গাড়িটা আর আগে এগোবে। কোনো মেকানিককে ডেকে আনতে হবে। এখন এত রাত্রে মেকানিককে কোথায় পাবো? এমনিতেও এই জায়গাটা আমাদের জন্য একেবারে নতুন, এখানের ব্যাপারে আমরা কিছুই জানি না। তুই গাড়ির কাছে দাঁড়া, আমি একটু আগে গিয়ে দেখে আসছি, যদি কোনো মেকানিক পেয়ে যাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। কিছুক্ষণ পর কপিল গাড়ির সামনে চলে আসে। আরে কপিল, কি হলো? কোনো মেকানিককে পেলি? মেকানিক? আরে না না, কোনো মেকানিককে পেলাম না। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, একটা কাজ করা যাবে, কারোর থেকে লিফট চেয়ে নেই আর বিয়ে বাড়ি চলে যাই, পরে গাড়ি ডাকিয়ে নেওয়া হবে। চল, এটাও ভালো বলেছিস। দুজন বন্ধু লিফট চাইতে লাগলো, কিন্তু কেউই লিফট দিল না। তখনই মহেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে গেল। ভাই কপিল, তুই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলি? না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আর তুই একদম চুপ থাক, ভয় কেন পাচ্ছিস? তখনই মহেশের নজর একটা বোর্ডের ওপর পড়ে যায়, যেটা খুব চমকাচ্ছিল। কপিল, ওই দেখ। কি? সামনে দেখ, ওপরে কবরস্থান লেখা আছে। এর মানে আমরা কবরস্থানের কাছে আছি। তো কি হয়েছে? তুই চুপচাপ কেন থাকতে পারিস না? আমরা কবরস্থানে যাচ্ছি না, আমরা লিফটের অপেক্ষা করছি। তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক আর লিফট চাইতে থাক, অযথা ভয় দেখাস না। কিছুক্ষণ পর অনেক জোরে জোরে অদ্ভুত রকমের আওয়াজ আসতে শুরু হয়ে গেল। ভাই কপিল, তুই এখনো কোনো অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ভাই, এখন তো আমিও অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। মহেশ, চল আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। দুজনে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই রাস্তায় ওরা একজন বুড়ো বাবাকে দেখতে পেয়ে গেল। কি হয়েছে বাচ্চারা, কেন দৌড়ে চলেছো? বাবা, এখন আমরা আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আমাদের ক্ষমা করবেন। বাচ্চারা, এটা কিন্তু খুব মারাত্মক জায়গা, এখানে তোমরা সবাই সুরক্ষিত নও। আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি, সেই রাস্তা দিয়ে যেও, সেখানে তোমরা একদম সুরক্ষিত থাকবে। ঠিক আছে ঠিক আছে, বলুন, তাড়াতাড়ি বলুন। বাবা কপিল আর মহেশকে রাস্তা বলে দিলেন। ওরা দুজন আগে এগোতে লাগলো। কপিল, বাবা এখান থেকে ডান দিকে মুড়তে বলেছিল, চল যাই তাহলে। দুজনে ডান দিকে মুড়ে যায় আর এগিয়ে যেতে থাকে। তখনই দেখে
ওরা দুজন আবার কবরস্থানের ভেতরে পৌঁছে গেছে। এটা কি হয়ে গেল? বাবা তো বলেছিল এই রাস্তা একদম সুরক্ষিত, কিন্তু সে তো আমাদেরকেই কবরস্থানে পৌঁছে দিল। যখনই দুজনে পালাতে লাগলো, চারিদিক দিয়ে ঘেরাবন্দি শুরু হয়ে গেল, আর দুজনে আর পালাতে পারল না। মনে হচ্ছে আমরা খুব বড়ভাবে ফেসে গেছি। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও! মহেশ খুব চিৎকার করে, কিন্তু কেউই ওখানে ওদের বাঁচাতে এলো না। কবরস্থান থেকে আজব আজব রকমের আওয়াজ আসতে শুরু হয়। কপিল, কোনো উপায় নেই যেখান থেকে আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো? জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই হঠাৎ ওখানে সেই বুড়ো বাবাটা এসে যায়, যে বাবা ওদের দুজনকে রাস্তা বলেছিল। বেচারা বাচ্চারা, এসে গেলে আমার কথা শুনে। মনে হচ্ছে তোমরা দুজন এখান থেকে পালাতে চাইছো কি, তাই না? আমরা এখান থেকে যেতে চাই, আমরা তোমাকে ছাড়বো না। আগে নিজেকে তো বাঁচিয়ে নাও, তারপর আমার ক্ষতি করে নিও। আরো কয়েকজন লোক ওই বাবার কথায় এসে এই কবরস্থানে এসে কপিল আর মহেশের সঙ্গে ফেঁসে যায়। এখান থেকে বেরোনোর জন্য আমাদের কিছু না কিছু একটা তো করতেই হবে। সবাই অনেক চেষ্টা করে, কিন্তু কেউই ওখান থেকে বেরোতে পারলো না। ওই বুড়ো বাবা খুব বেশি রেগে যায় আর কপিলকে ধরে ফেলে। এবার তো এ গেল। না, আমার বন্ধু কপিলকে কিছু করবে না। মহেশ বুড়ো বাবার দিকে একটা পাথর ছুঁড়ে দেয়। তার হাত থেকে কপিল ছাড়া পেয়ে যায়। তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা পালিয়ে যাই, চল। এখন কিছুক্ষণ অবধি সামলাতে পারবে না। কপিল মহেশের কাছে এলো না। কি হলো কপিল, তুই যাচ্ছিস না কেন? তখনই কপিল এক ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে নেয়। কপিল, কে কপিল? আমি এই কবরস্থানের ভূত। তোর বন্ধু কপিল, ও তো কবেই আমার শিকার হয়ে গেছে। আমি ওর শরীরে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম যাতে আমি তোদের সবাইকে আমার শিকার বানাতে পারি। ভূত ওই বুড়ো বাবাকে ধরে ফেলে আর এক ঝটকাতে গলা টিপে তাকে শেষ করে ফেলে। কবরস্থানের ভূতের কথা শুনে মহেশ অবাক হয়ে রয়ে যায়। তাহলে কি এতক্ষণ আমি ভূতের সঙ্গে ঘুরে যাচ্ছিলাম? হ্যাঁ, আমি এই কবরস্থানের ভূত। যখনই তোদের ওই গাড়িটা খারাপ হয়েছিল, কপিল কিছুক্ষণের জন্য মেকানিককে খুঁজতে গেছিল, সেই সময়ে আমি ওকে শেষ করে দিয়েছি। আর তখন থেকে আমি তোর সঙ্গে ছিলাম। তোকে এখান অবধি আনার জন্য ওই বুড়োটাও আমারই পাঠানো লোক ছিল। আমি ওকে নিজের অধীনে করে নিয়েছিলাম। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। কবরস্থানের ভূত আগে এগিয়ে আসে আর মহেশের সাথে সাথে বাকি সব লোকেদেরকে নিজের সঙ্গে তুলে নিয়ে চলে যায় আর সবাইকে নিজের শিকার বানিয়ে ফেলে। বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল মহেশ, আর কপিল কবরস্থানের ভূতের শিকার হয়ে রয়ে যায়। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়েকটা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস।
ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো, কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। ভাই, প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে। আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। ভেবে নাও, যদি অন্য কেউ যায় তাহলে গতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়ে ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি, বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়েছিল আর নির্দয়তার সাথে মরে যেতে হয়েছিল। এটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি, আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে। ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে, চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ ও একটা চমকানো লাল চোখ দেখতে পেল। চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায় তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। বাঁচানোর জন্য পালাতে লাগলো, কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন আরে ভাই, বাঁচাও বাঁচাও আমাদের! অটোওয়ালা, আমি বলেছিলাম ভেতরে যেও না।
আরে ভাই ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। সমর দুজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে থাকে। ওই গেটটা ওরা খুলতেই পারবে না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতপ্রভ হয়ে রইল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছে। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল, চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসতে বসতে বলছিল, গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো। দেখলো যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না। আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো, তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি নয়? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো। আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দেয়। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল। আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্ত মাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে